যারা স্ট্রেঞ্জার থিংসের ভক্ত তারা নিশ্চয়ই জানেন স্ট্রেঞ্জার থিংসে বাচ্চাদের ফেভারিট গেম ছিল ডানজেন্স অ্যান্ড ড্রাগনস। স্ট্রেঞ্জার থিংসে মেন্টালি এই গেমের প্রভাব ছিল অনেক, তবে গেমের বিস্তারিত সেখানে দেখানো হয়নি। এই জন্য আপনাদের জন্য আজকে এমন একটা সিনেমা নিয়ে হাজির হয়েছি যেটা ডানজেন্স অ্যান্ড ড্রাগনস গেমের জগৎ নিয়ে বানানো হয়েছে, যেখানে দেখা যাবে ক্ষমতা এবং জাদুর লড়াই, সেই সাথে দুর্ভেদ্য প্রাসাদে আক্রমণ, শক্তিশালী রাজা এবং জাদুকরের বিরুদ্ধে যুদ্ধ, অদ্ভুত সব প্রাণীদের সাথে লড়াই এবং চুরির মাস্টারমাইন্ড প্ল্যান। তো আসুন আর কথা না বাড়িয়ে ঘুরে আসি ডানজেন্স অ্যান্ড ড্রাগনসের জগৎ থেকে। বরফের রাজ্যে একটা জেলখানা আছে, সেখানে ছোট থেকে বড় অপরাধ করা সব ধরনের অপরাধীদেরকেই রাখা হয়। তো আজকে একটা দানবাকৃতির লোককে জেলে আনা হয়েছে। দানবটাকে যে সেলে পাঠানো হয় সেখানে আগে থেকেই আরো দুজনে থাকতো। তাদের মধ্যে একজন এডগিন, অপরজন তার পালিত বোন হোলগা। সেলে ঢুকেই দানবটার হোলগার দিকে নজর যায়। দানবটা বলে সে অনেক জেলে থেকেছে, তবে কোনো জেলেই মেয়ের সঙ্গে থাকেনি। দানবটা হোলগার দিকে কুনজর দিলে হোলগা তার ফাইটিং স্কিল ইউজ করে এক মুহূর্তেই দানবটাকে ধরাশয়ী করে ফেলে। পরের দিন তাদেরকে অন্য কয়েদিদের সাথে বরফ ভাঙার কাজে নিয়ে যাওয়া হয়। এডগিন হোলগাকে বলে আগামীকাল অ্যাবসোলিউশন কাউন্সিলরের সভা হবে, সেখানে জাজকে কনভিন্স করতে পারলে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে। হোলগা এডগিনকে বেশি আশা না রাখতে পরামর্শ দেয়, তবে এডগিন খুবই আশাবাদী ছিল, কারণ এবার তার বন্ধু জার্নাথন সবাই উপস্থিত থাকবে, সে তাদেরকে ফেভার করবে। তো পরের দিন সাজা মওকুফের জন্য আবেদন করে এডগিন এবং হোলগা কোর্টে উপস্থিত হয়। এডগিন জার্নাথনকে না দেখে একটু বিচলিত হয়। জাজ এডগিনকে বলে তোমাদের কেন ছেড়ে দেওয়া উচিত এই ব্যাপারে লজিক দেখাও। এডগিন জার্নাথন এলে তবেই নিজের বক্তব্য দিতে চাইছিল, তবে তার জন্য তো আর কোর্ট বসে থাকবে না। আবার আজকে যদি এডগিনেরা ছাড়া না পায় তাহলে আবারও আগামী বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তাই জাজের ধমক খেয়ে এডগিন নিজের লাইফ হিস্টোরি বলা শুরু করে। এডগিনকে এখানে চুরির দায়ে শাস্তি দেওয়া হয়েছে, তবে সে আগে চোর ছিল না। আগে সে হারপার কমিউনিটির হয়ে কাজ করত। তারা মূলত এক ধরনের সিক্রেট এজেন্সি ছিল। দিনের বেলা ছদ্মবেশে ঘোরাঘুরি করত, তারপরে অত্যাচারী নিপীড়কদের শাস্তি দিয়ে মানুষদের উপকার করত। এডগিনের স্ত্রী জিয়া তাকে এই কাজে সব রকমভাবে সাপোর্ট দিত, তাই নিজের কাজগুলো এডগিন ঠিকঠাকভাবেই পালন করছিল। সে গুপ্তচর সেজে চোর ডাকাতদের খবর এনে দিত এবং তাদের ধরতে হেল্প করত। আবার সে বেশ কয়েকজন থেয়ান রেড উইজার্ডদেরও ধরিয়ে দিয়েছে। এরা মূলত ভয়ঙ্কর কালো জাদু চর্চা করত। এই জন্য এডগিনের শত্রু অনেক বেড়ে যায়। একদিন এডগিন বাড়িতে ছিল না, এই সুযোগে রেড উইজার্ডেরা এডগিনের স্ত্রী জিয়াকে হত্যা করে। এডগিন বাড়ি ফিরে মুমূর্ষু স্ত্রীকে দেখতে পায়। রেড উইজার্ডদের জাদু করা ছুরির ক্ষত কেউ সারাতে পারে না, তাই এডগিনের সামনেই তার স্ত্রী মারা যায়। তবে জিয়া তাদের মেয়ে কিরাকে লুকিয়ে রেখেছিল বলে বাচ্চাটার প্রাণে বেঁচে যায়। স্ত্রীর মৃত্যুর পরে এডগিন হারপার কমিউনিটি ছেড়ে দেয়। সে প্রায় সবসময়ই মদ খেয়ে মাতাল হয়ে থাকত, ফলে কিরার ঠিকমতো খেয়ালও রাখতে পারত না। তখন কিরা হোলগার নজরে আসে, তাই কিরার যত্নের জন্য হোলগা এডগিনের বাড়িতে চলে আসে। হোলগা রক বটমের বাসিন্দা ছিল। অনেকদিন আগে সে ভিনদেশী একজনের প্রেমে পড়েছিল, তাই তার সম্প্রদায় তাকে ত্যায্য করেছিল। তাই হোলগার পরিবার বলতে কেউই ছিল না। এডগিন আর কিরাই তার পরিবার হয়ে ওঠে। ফলে কয়েকদিনের ভেতরেই এডগিন আর হোলগার মাঝে আপন ভাই বোনের মতোই সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের কাজকর্ম না থাকায় তারা আর্থিক সংকটের মাঝে পড়ে যায়। তাই দুজনে চুরির সিদ্ধান্ত নেয় এবং একটা জুয়েলারি শপে চুরি করে। সেখানে একটা স্পেশাল নেকলেসও ছিল, যেটা গলায় পরলে মানুষ গায়েব হয়ে যায়। তো এরপর থেকে তারা চুরিবিদ্যাটাই কন্টিনিউ করে। কিরা একটু বড় হলে তারা কিরাকেও সাথে নেওয়া শুরু করে। এছাড়া তারা সাইমন নামের একজন ছোটখাটো জাদুকর এবং ফোর্স নামের একজন জেনুইন চোরকেও টিমে নিয়ে নেয়। তারা শুনেছিল ফোর্স নাকি বাংলাদেশের কোনো পলিটিশিয়ানের বংশধর ছিল। এই যোগ্যতার জন্যই মূলত তাকে একজন জেনুইন চোর হিসেবে ওরা টিমে নেয়। তো তাদের সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঝামেলা শুরু হয় যখন তাদের সোফিনা নামের এক জাদুকরের সাথে দেখা হয়। সোফিনার ব্যাপারে তারা তেমন কিছুই জানতো না। সোফিনা কোরিনস্কিপে ডাকাতি করার জন্য তাদের হেল্প চেয়েছিল। এই জায়গাটা মূলত হারপারদের একটা পাওয়ারফুল বেস, সেখানে উদ্ধার করা সমস্ত মূল্যবান ধাতুগুলো রাখা থাকে। এই জন্য জায়গাটা এতটাই সিকিউর যে হারপাররা ছাড়া কেউ ঢুকতে পারে না। তবে এডগিন যেহেতু আগে হারপার ছিল, তাই সে জায়গাটার ব্যাপারে ভালো মতো জানে। যদিও এডগিন এই চুরিটা করতে চাইছিল না, তবে তাকে যখন বলা হয় ওখানে একটা বিশেষ ট্যাবলেট আছে যা মৃত মানুষকেও জীবিত করতে পারে, তখন সে রাজি হয়। এডগিনের মেয়ে কিরাও তাকে এই চুরিটা করতে বারণ করে,
কিন্তু এডগিন মেয়েকে ভরসা দেয় এটাই তাদের শেষ চুরি, এরপরে তারা ভালো হয়ে যাবে। এই বলে এডগিন, হোলগা, ফোর্স, সাইমন এবং সোফিনা মিলে কোরিন স্কিপে চলে যায়। এরপরে তারা ভেতরে ঢুকে নিজেদের মতো জিনিস চুরি করে নেয়। এডগিনও সেই ট্যাবলেটটা পেয়ে যায় যেটার জন্য সে এসেছিল, কিন্তু জায়গাটা সিকিউর করতে হারপারেরা সূক্ষ্ম এবং অদৃশ্য একটা তার টেনে রেখেছিল। তারে টাচ হতেই সেটা ছিঁড়ে যায় এবং আগুন জ্বলে ওঠে। ফলে হারপারেরা অ্যালার্ট হয়ে যায় এবং তাদের অ্যাটাক করতে তেড়ে আসে। তখন সোফিনা নিজের জাদুবিদ্যা দিয়ে তাদের প্রতিহত করে। এছাড়া সে ভোল্টের ভেতরের সময় আটকে দেয়, ফলে বাকিরা পালিয়ে যেতে পারলেও এডগিন এবং হোলগা আটকা পড়ে যায়। এই জন্য এডগিন ফোর্সকে বিশ্বাস করে ট্যাবলেটটা তাকে ছুঁড়ে দেয় এবং বলে, আমার মেয়ের খেয়াল রেখো। ফোর্সও তাকে ভরসা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই মূলত এডগিন আর হোলগা ধরা পড়ে যায় আর তাদের 20 বছরের জেল হয়। পুরো ঘটনা বলার পরে এডগিন জাজকে রিকোয়েস্ট করে তার অবলা মেয়েটার কথা ভেবে হলেও যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এডগিন প্রতিশ্রুতি দেয় সে সারা জীবন ভালো হয়ে চলবে। তবে জাজ এবং সবার সদস্যদের ভাবসাব দেখে এডগিনের সন্দেহ হয় ওরা আবার তার আবেদন রিজেক্ট করে পুনরায় জেলে পাঠাবে কিনা। এই জন্য সে অনুনয় বিনয় করতে থাকে। এরই মধ্যে সেখানে জার্নাথন চলে আসে। জার্নাথন মূলত একজন বার্ডম্যান, তার ডানা আছে এবং সে উঠতে পারে। এডগিন আর হোলগা জার্নাথনকে ধরে ঝুলে পড়ে এবং জানালা ভেঙে বাইরে পালিয়ে যায়। তাদের এই ঘটনা দেখে পেছন থেকে অথরিটি বলে, আরে বেকুবেরা, তোদেরকে এমনিতেই তো ছেড়ে দেওয়া হচ্ছে, তবুও পালাচ্ছিস কেন? তো যাই হোক, বেশি জোরে উঠতে গিয়ে এবং ভারী বায়ুমণ্ডলের কারণে জার্নাথন ওদেরকে নিয়ে বরফের মাঝে পড়ে যায়। তবে ওরা তিনজনই বেঁচে যায়। মুক্তির আনন্দে এডগিন নেচে ওঠে। এরপরে এডগিন আর হোলগা নিজেদের শহরে ফিরে আসে। তবে যেখানে ফোর্সের থাকার কথা ছিল, ফোর্স সেখানে নেই। জায়গাটা অনেকদিন ধরেই পরিত্যক্ত, এমনকি কিরারও কোনো খোঁজ খবর নেই। তারা বুঝতে পারে ফোর্স তাদের সাথে বেইমানি করেছে। আপসেট হয়ে তারা একটা বারে ড্রিঙ্ক করতে যায়। সেখানে একটা পোস্টারে তারা ফোর্সের ফটো দেখতে পায়। যে ফোর্স সামান্য চোর ছিল সে এখন নেভার উইন্টার রাজ্যের রাজা হয়ে গেছে। কিন্তু সে রাজা কিভাবে হলো এটা তারা বুঝতে পারছিল না। তাই তারা নেভার উইন্টারের প্রাসাদে চলে যায়। সেখানে গিয়ে প্রথমেই তাদের সাথে কিরার দেখা হয়। কিরাকে দেখে তারা বুঝতেই পারছিল কিরা এখানে বেশ ভালোই আছে এবং ফোর্সও তাকে যথেষ্ট যত্নে রেখেছে। এরপরে ফোর্স এসে তাদের আলিঙ্গন করে। এডগিন জিজ্ঞেস করে ফোর্স রাজা হলো কিভাবে। ফোর্স জানায় চুরির পরে জাদুর ট্যাবলেট তার কাছেই ছিল। লর্ড নেভারেম্বার অসুস্থ হবার পরে সে সুযোগটা কাজে লাগায় এবং রাজ্যটা দখল করে নেয়। তবে এই কাজে তাকে সোফিনাও হেল্প করেছে এবং সোফিনাই এখন তার প্রধান উপদেষ্টা। সোফিনা রুমে ঢুকলে দুজনেই বিরক্ত হয় এবং বলে ওই দিন চুরির পরে সোফিনার কারণেই তারা ধরা পড়ে গিয়েছিল। তো এডগিন আর হোলগা ফোর্জের কাছে ট্যাবলেটটা চাইলে পাশ থেকে কিরা বেশ রিয়াক্ট করে। সে বলে ওঠে, তাহলে তুমি ধন সম্পদের ট্যাবলেট নিতেই এখানে এসেছো, তুমি আমার জন্য আসোনি তাই না? এডগিন মেয়েকে বোঝানোর চেষ্টা করে এটা ধন সম্পদের ট্যাবলেট না, বরং এটা পুনর্জীবনের ট্যাবলেট। সে এটা দিয়ে কিরার মাকে জীবিত করতে চেয়েছিল। এই জন্যই সে কোরিন স্কিপে চুরি করতে রাজি হয়েছিল। তবে লাস্ট 2 বছরে ফোর্স কিরাকে অনেক ভুলভ্রান্তি বুঝিয়ে এডগিনের প্রতি তার মনটা বিষিয়ে দিয়েছিল। তাই কিরা বাবার কথা বিশ্বাস না করে কাঁদতে কাঁদতে উঠে চলে যায়। তার ধারণা হয়েছে তার বাবা লোভী, সে শুধুমাত্র টাকা ছাড়া কিছুই বোঝে না। এডগিন আর হোলগা রেগে গিয়ে ফোর্সের দিকে তেড়ে আসলে সোফিনা জাদু দিয়ে ওদের পায়ের নিচে চোরাবালি ক্রিয়েট করে। ফলে দুজনেই চোরাবালিতে আটকে যায়। ফোর্স সাবধান করে বলে সোফিনার জাদু খুবই শক্তিশালী। আগেরবার কোরিন স্কিপে ইচ্ছে করেই তারা এডগিন এবং হোলগাকে আটকে দিয়েছিল, যদিও তাদের সাইমনকেও আটকে দেবার প্ল্যান ছিল। তবে সে পালিয়ে যায়। মানে ফোর্স এবং সোফিনার ষড়যন্ত্রেই এডগিন আর হোলগা ধরা পড়েছিল। ফোর্স এডগিনকে বলে, আমি কিরাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করছি, তাই তুমি ওর আশা ছেড়ে দাও, পাশাপাশি ট্যাবলেটের স্বপ্নও ভুলে যাও, ওটা আমি কখনোই তোমাকে দেব না। এই বলে ফোর্স মিটিংয়ের জন্য বেরিয়ে যায়। সোফিনা এক গার্ডকে নির্দেশ দেয় এদের দুজনকে মেরে ফেলো। তো গার্ডেরা দুজনকে শিরচ্ছেদ করার জন্য ওপরে নিয়ে যায়। তবে কুড়াল দিয়ে কোপ মারার মুহূর্তে হোলগা ওদের ওপরে চড়াও হয়। হাত বাঁধা অবস্থাতেও সে বেশ কয়েকজন গার্ডের সাথে লড়াই করে। ততক্ষণে এডগিন সিঁড়ির ধারে ঘষে ঘষে নিজের হাতের বাঁধন ছিঁড়ে ফেলে। হোলগার কুড়ালটা পছন্দ হওয়ায় সে ওটা সাথে নিয়ে নেয়। এরপরে দুজনে বেরিয়ে যায়। এদিকে ফোর্স আপসেট কিরার ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করে এবং কান ভাঙানি দেয়, তোমার বাবাকে আমি ট্যাবলেটটা দিয়ে দিয়েছি আর সে ওটা নিয়ে চলে গেছে, তোমার কথা একবারও ভাবেনি। কথাগুলো শুনে কিরার মনে বাবার প্রতি আরও বেশি ঘৃণা জন্মে যায়। এই সুযোগে ফোর্স কিরাকে সিম্প্যাথি দেখিয়ে তার কাছে নিজেকে
আরও ভালো আরও বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করায়। অন্যদিকে এডগিন এবং হোলগা ভাবতে থাকে তারা কিভাবে কিরাকে ফোর্জের কবল থেকে মুক্ত করে আনবে। তারা প্রথমে তীরের সাথে চিঠি বেঁধে কিরার রুমে মারতে চাইছিল, কিন্তু এতে কিরার গায়ে তীর লাগার রিস্ক থাকে, এই জন্য এই প্ল্যানটা বাদ দেয়। এরপরে এডগিন প্ল্যান করে তারা প্রাসাদে ঢুকে কিরাকে উদ্ধার করে আনবে। এছাড়া ফোর্জের প্রাসাদে অনেক ধনী লোকেরা জুয়া খেলতে আসবে, তাই সেখানে অনেক ধন সম্পদ এবং ট্যাবলেটটাও থাকবে, সেগুলো তারা হাতিয়ে নেবার কথা ভাবে। তবে প্রাসাদের সিকিউরিটি কোরিন স্কিপের চাইতেও স্ট্রং, তাই তাদের একটা টিম বানাতে হবে। আর এর জন্য এডগিনের মাথায় সবার আগে সাইমনের নামটা আসে। যদিও হোলগারের সাইমনের ওপরে ভরসা ছিল না, কারণ সে ম্যাক্সিমাম টাইমেই জাদু দেখাতে গিয়ে উল্টো আরও গড়বড় করে ফেলে। তবে এডগিনের ধারণা ছিল গত 2 বছরে সাইমন হয়তো অনেক ইমপ্রুভ করেছে। তো তারা সাইমনের সাথে দেখা করতে গিয়ে দেখে সাইমন একটা ম্যাজিক শো দেখাচ্ছে। আসলে ম্যাজিক শো এর ছলে সে সবার সোনাদানা চুরি করে নিচ্ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে সে ধরা পড়ে যায় এবং দর্শক তার ওপরে চড়াও হয়। দর্শকদের হাতে মার খেতে খেতে সে বেঁচে যায়, আর এডগিন এবং হোলগা তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরে এডগিন সাইমনকে নিজের প্ল্যানটা বলে। সাইমন পুরোপুরি কনফিডেন্স পাচ্ছিল না, কারণ প্রাসাদের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢোকা, তারপরে আবার সোফিনার জাদুর মোকাবেলা করে চুরি করা অলমোস্ট ইম্পসিবল। তাছাড়া তারা জানে না প্রাসাদের ভোল্টে সোফিনা কী ধরনের জাদু ইউজ করেছে। সেটা না জানা পর্যন্ত তারা সোফিনার জাদুর পাওয়ার ব্রেক করতে পারবে না। তবে এডগিন বলে তারা যদি কোনো বহুরূপকে পায়, মানে যে ইচ্ছে মতো যে কোনো রূপ ধারণ করতে পারে, এমন কাউকে পেলে তাকে প্রাসাদের ভেতরে পাঠানো যেত। এতে সে ভেতরের সমস্ত সিকিউরিটি দেখে আসতে পারত, ফলে তাদের জন্য কাজটাও ইজি হয়ে যেত। সাইমন বলে সে একজন ইচ্ছাধারীকে চেনে, ওর নাম ডোরিক, সে যে কোনো রূপ ধারণ করতে পারে। তো তারা এবার ডোরিকের সাথে দেখা করতে গিয়ে দেখে সে অলরেডি একটা ঝামেলায় ফেসে আছে। ফোর্জের লোকেরা একটা মেয়েকে জঙ্গলে নিয়ে গিয়ে একটা গাছের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিচ্ছিল। সেখানেই ঘোড়ার রূপে ডোরিক ছিল। হঠাৎ সে ঘোড়ার রূপ থেকে বিশাল ভাল্লুকের রূপে ট্রান্সফর্ম হয়। এরপরে ফোর্জের লোকেদের মেরে তুলোধুনো করে দেয়। তারপর নিজের আসল রূপে ফিরে এসে একটা ঘোড়ায় চড়ে বন্দি মেয়েটাকে উদ্ধার করে পালিয়ে যায়। এডগিনেরাও ডোরিককে ফলো করে জঙ্গলের ভেতরে একটা জায়গায় যায়। ডোরিক এডগিন আর হোলগাকে না চিনলেও সাইমনকে চিনত, তাই সে ওদেরকে নিজের কমিউনিটিতে কথা বলার জন্য নিয়ে যায়। যদিও ডোরিক মানুষের ঘরেই জন্মেছিল, তবে তারা যখন বুঝতে পারে ডোরিক স্বাভাবিক মানুষ না, তখন তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বনের এই এলফস কমিউনিটির লোকেরাই ডোরিককে আশ্রয় দিয়েছিল। এলফসদের সাথে আবার ফোর্সের ঝামেলা। ফোর্স অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, এই জন্য এলফসরা এর প্রতিবাদ করেছিল। তার শাস্তি হিসেবে ফোর্স এলফসদের ওপরে অনেক অত্যাচার করে, তাই ডোরিকও ফোর্সের ওপরে প্রতিশোধ নিতে চাইছিল। কিন্তু এডগিন এবং তার টিমের ওপর সে ভরসা পাচ্ছিল না, বিশেষ করে এডগিন এবং সাইমনকে। এডগিন ভুলভাল প্ল্যানিং ছাড়া আর কিছুই করতে পারে না, তার বিশেষ কোনো সুপার পাওয়ারও নেই। আর সাইমন কোনো জাদুই ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারে না, তাই তাকে ভরসা করা আরও রিস্ক। যদিও হোলগার ফাইটিং স্কিলের জন্য সে মোটামুটি পারফেক্টই ছিল, তবুও সবকিছু মিলিয়ে ডোরিক তাদের দলে সামিল হয়ে যায়। এদিকে সোফিনা ছুরির খাপ বা শিঙের মতো একটা জিনিস নাড়াচাড়া করছিল। এটা সে কোরিন স্কিপ থেকে চুরি করে এনেছিল। সোফিনা কিছু একটা নিয়ে খুব চিন্তিত ছিল, তখন সে অদৃশ্য একটা আওয়াজ শুনতে পায়। সোফিনা তাকে জেস্টাম বলে সম্বোধন করে। সোফিনা মূলত এই অদৃশ্য জিনিসটার হয়েই কাজ করে। জেস্টাম সোফিনাকে ধৈর্য ধরতে বললে সোফিনা জানায় ফোর্স খুবই ফাউল একটা লোক, তার সাথে 1 ঘন্টা থাকাটাও খুব বিরক্তিকর। জেস্টাম বলে ফোর্স না থাকলে তারা এত দূর এগোতে পারত না। সে ভরসা দিয়ে বলে সোফিনার কাজ প্রায় শেষের দিকে, শীঘ্রই তাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে। এরই মধ্যে ফোর্স চলে আসায় তারা কথাবার্তা থামিয়ে দেয়। ফোর্স জানায় তাদের 2জন ক্লায়েন্ট এসেছে, তাই সোফিনা তার সাথে বাইরে চলে আসে। তারা এই প্রাসাদে একটা ভোল্ট বানিয়েছে, সেখানে তারা ক্লায়েন্টদের মূল্যবান ধন দৌলত রাখার জন্য কনভিন্স করছিল। তারা ক্লায়েন্টদের ভোল্টের সামনে নিয়ে গিয়ে বোঝায় এটার দরজা মডার্ন কেইনের বিশেষ মোহর দিয়ে সিল করা। এটা খুবই শক্তিশালী মন্ত্র। এছাড়া ফোর্স এখানে জুয়ার আসরও বসাতে চাইছিল। আগের রাজা এসব একদমই পছন্দ করত না, সে রাজ্যে জুয়া বন্ধ করে দিয়েছিল। তবে ফোর্স আবারও সেসব চালু করছে। তারা কথাবার্তা বলছিল। হঠাৎ সোফিনা ফিল করে এখানে কেউ আড়ি পেতে তাদের কথা শুনছে। আসলে ডোরিক মাছির রূপ ধরে
ঝাড়বাতির ভেতরে লুকিয়েছিল, কিন্তু সোফিনা তাকে ডিটেক্ট করে ফেলে এবং জাদুমন্ত্র দিয়ে ঘায়েল করে। তবে ডোরিক সেখান থেকে পালিয়ে গার্ডের আর্মির ভেতরে ঢুকে পড়ে গার্ডের রূপ ধারণ করে। তবুও সে আসল গার্ডদের নজরে পড়ে যায়, তাই আর্মার ফেলে সে ইঁদুরের রূপ ধারণ করে কিছুটা পালাতে সক্ষম হয়। তারপরে সে পাখি হয়ে উড়ে নিচের দিকে পালিয়ে যায়, কিন্তু তার দিকে ক্রমাগত তীর ছোড়া হচ্ছিল, তাই সে নিচে পড়ে যায় এবং বিড়ালের রূপ ধারণ করে। তারপরে বাইরে এসে নিজের আসল রূপে ফিরে আসে। তবে তার অদ্ভুত 2টা শিং আছে, তাই সে চাদর দিয়ে মুখ ঢেকে নেয়। তবুও গার্ডেরা তাকে দেখে ফেলে। অবশেষে সে হরিণ হয়ে খুব ক্ষিপ্ত গতিতে দৌড়ে প্রাসাদের বাইরে পালিয়ে আসে। তারপরে সে এডগিনদের কাছে এসে প্রাসাদের সিকিউরিটির ব্যাপারে জানায়। বিশেষ করে সোফিনার জাদু সাংঘাতিক লেভেলে স্ট্রং। থেয়ান রেড উইজার্ডেরা এমনিতেই খুব সাংঘাতিক জাদুকর হয়, তবে সোফিনা যেন সেরাদেরও সেরা। ডোরিক জানায় ভোল্টের দরজা মর্ডেন কেইনেনের মোহর দিয়ে সিলগালা করা আছে। এটা শুনে সাইমন বলে এই জাদু ব্রেক করা অলমোস্ট ইম্পসিবল। শুধুমাত্র দুনিয়ার শ্রেষ্ঠ কোনো জাদুকর থাকলে তার পক্ষেই ভোল্টে ঢোকা সম্ভব। তবে আরেকটা উপায় আছে, সেটা হলো একটা বিশেষ হেলমেট। এই হেলমেটের মাঝে যে কোনো জাদুর পাওয়ার ব্রেক করার পাওয়ার আছে। কেউ হেলমেটটা পরলে ভোল্টের ভেতরে ঢুকতে পারবে, কিন্তু হেলমেটটা অনেক বছর আগেই হারিয়ে গেছে। হোলগা বলে সে জানে হেলমেটটা এভারমুরে আছে, কারণ তার পূর্বপুরুষেরা এই হেলমেটের জন্য ড্রাগনদের সাথে লড়াই করেছিল। তাই আশা করা যায় এভারমুরে গেলে হেলমেটটা উদ্ধার করা যাবে। তো কথাটা শোনা মাত্রই এডগিন এভারমুরে যাবার সিদ্ধান্ত নেয় এবং সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে তারা একটা কবরস্থানে যায়। তাদের কাছে একটা বিশেষ কয়েন ছিল, যেটা দিয়ে কয়েক মুহূর্তের জন্য মৃত মানুষকে জাগিয়ে তোলা যেত এবং তাকে 5টা প্রশ্ন করা যেত। তারা একজন মৃত সেনাকে জাগিয়ে তোলে যে এই হেলমেটের জন্য যুদ্ধ করেছিল। তাকে জিজ্ঞেস করে জানা যায় হেলমেটটা সে লাস্ট তাদের সর্দার স্ট্যানহার্ট গ্রিম উলফের কাছে দেখেছিল। তো এবার তারা স্ট্যানহার্টকে জাগিয়ে তোলে এবং জানতে পারে সে হেলমেটটা তাদের সেরা যোদ্ধাকে দিয়েছিল এবং হেলমেটটা তাদের বেস্ট হর্স রাইডার ভেন সালাফিনের কাছে পৌঁছে দিতে বলেছিল। তো এবার ভেন সালাফিনকে জাগিয়ে তুলে তার কাছে জানা যায় সে হেলমেট নিয়ে পালানোর সময়ে আহত হয়ে গিয়েছিল। তখন একজন থেয়ান তার কাছে আসে। তার শরীরে জ্যাস্টামের চিহ্ন ছিল। যদিও থেয়ানরা খারাপ হয়, তবে এই লোকটা ভালো ছিল। সে ভেন সালাফিনকে হেল্প করেছিল। সে থেয়ানের নাম ছিল জেঙ্ক ইয়ান্ডার। প্রথমে জেঙ্ক জ্যাস্টামের অনুসারী থাকলেও পরে সে জ্যাস্টামের কাছ থেকে পালিয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছিল। জেঙ্ক ভেনকে ভরসা দিয়েছিল সে হেলমেটটাকে প্রোটেক্ট করবে। যদিও জেঙ্ক একজন থেয়ান ছিল বলে এডগিন তেমন ভরসা পাচ্ছিল না। এমনিতেও সে থেয়ানদের ঘৃণা করত, কারণ থেয়ানরাই তার স্ত্রীকে হত্যা করেছিল। তবে হোলগা আর ডোরিক দুজনেই জেঙ্কের নাম শুনেছিল। তারা জানতো জেঙ্ক একজন ভালো লোক। ডোরিক জানায় সে লাস্টবার শুনেছিল জেঙ্ক মরবিন শিল্ডের হারপারদের হয়ে কাজ করে। হারপারদের কথা শুনতেই এডগিন উৎসুক হয়ে যায়, কারণ সে নিজেও তো একজন এক্স হারপার। যাই হোক, এরপরে তারা মরবিন শিল্ডে চলে যায় এবং জেঙ্ককেও দেখতে পায়। একটা দৈত্যাকার মাছ একটা বিড়াল মানবের বাচ্চাকে খেয়ে ফেলেছিল। জেঙ্ক মাছের মুখের ভেতরে হাত ঢুকিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে দেয়। জেঙ্কের এই পরোপকার দেখে তারা বেশ খুশি হয়। এরপরে তারা জেঙ্কের সাথে কথা বলতে যায়। নিজেদের পরিচয় দিয়ে তারা জেঙ্কের কাছে হেলমেটটা চায়। জেঙ্ক বলে এই হেলমেটের জন্য অনেকের রক্ত ঝরেছে, তাই হেলমেটটা দেওয়া মানে ওদের রক্তের সাথে বেইমানি করা। তবে ওরা যখন জানায় ফোর্সকে ক্ষমতাচ্যুত করতে এবং তার রেড উইজার্ড সঙ্গীকে শায়েস্তা করতে হেলমেটটা প্রয়োজন, তখন জেঙ্ক একটু কনভিন্স হয় এবং তাদেরকে ভেতরে নিয়ে যায়। জেঙ্কের আগ্রহ মূলত রেড উইজার্ড মানে সোফিনাকে নিয়ে। রেড উইজার্ড ফোর্সের সাথে আছে মানে তাদের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। জেঙ্ক জানায় প্রায় 100 বছর আগে জ্যাস্টাম একজন জাদুকর ছিল। সেই সাথে সে থেই রাজ্য শাসন করা 8 জন জুলকিরের বা জাদুকরের একজন ছিল। একটু সহজভাবে বলি, থেই রাজ্যটা ছিল জাদুকর শাসিত দেশ। আমাদের দেশের সর্বোচ্চ পদবি যেমন প্রধানমন্ত্রী, থেই রাজ্যে তেমন সর্বোচ্চ পদবি ছিল জুলকির। তো থেই রাজ্যে এরকম মোট 8 জন জুলকির ছিল, কিন্তু জ্যাস্টাম এতেও সন্তুষ্ট ছিল না। সে পুরো রাজ্য একাই দখল করতে চেয়েছিল। তার সুযোগ আসে যখন দেশের সব মানুষ বছরের সবচেয়ে ছোট দিনটা উদযাপন করতে রাজধানীতে আসে। সেদিন জ্যাস্টাম মৃত্যুর মন্ত্র সবার ওপরে ছড়িয়ে দেয়। এতে সবাই তার বশীভূত হয়ে যায় এবং সে মৃতদের একটা বিশাল বাহিনী তৈরি করে ফেলে। আর এরা অলমোস্ট অমর বলা চলে, কারণ মৃত মানুষকে আর মারবেই বা কিভাবে। কিন্তু জ্যাস্টামের পাওয়ার শুধুমাত্র থেয়ের সীমানার ভেতরেই কাজ করত। এর বাইরে তার পাওয়ারের কোনো ভ্যালু নেই। এই জন্য জ্যাস্টাম এবং তার অনুগত রেড উইজার্ডরা
পুরো পৃথিবী দখল করতে চাইছে। সব শুনে হোলগা বলে, আমাদের হেলমেটটা দিয়ে দাও। আমরা ফোর্জের সাম্রাজ্য ধ্বংস করার পাশাপাশি জ্যাস্টামের ষড়যন্ত্র ভণ্ডুল করে দেব। হেলমেটের খোঁজ দেবার আগে জ্যাঙ্ক এডগিনকে দিয়ে প্রমিস করায় লুট করা সব ধন সম্পদ তাদের নেভারউইন্টার বাসীদের মাঝে বিলিয়ে দিতে হবে। এরপরে সে জানায় আন্ডারডার্ক বা পাতালপুরীর ভূগর্ভে হেলমেটটা রাখা আছে। জায়গাটার নাম শুনেই ওরা চমকে ওঠে, কারণ ওখানে যাওয়া মানে প্রাণ নিয়ে ফিরে আসার চান্স একেবারেই কম। হেলমেটটাকে প্রোটেক্ট করার এর চেয়ে ভালো জায়গা জেঙ্কের খোঁজে ছিল না। জেঙ্ক জানায় ক্রিপ্ট গার্ডেন বনের সোট পর্বতের পূর্ব দিকের মুখে একটা প্রবেশপথ আছে, ওইখান দিয়ে পাতালপুরীতে ঢুকতে হবে। জায়গাটার ব্যাপারে ওদের একেবারেই অজানা, তাই জেঙ্ক ওদেরকে সাথে নিয়ে পাতালপুরীতে যায়। যাবার পথে জেঙ্ক গল্প শোনায় জ্যাস্টাম যখন থেয়ের দখল নিচ্ছিল তখন জেঙ্ক ছোট ছিল। সে নিজের চোখে জ্যাস্টামের জাদুর ভয়াবহতা দেখেছে। জাদুর প্রভাবে ভালো মানুষেরাও রাক্ষস হয়ে গিয়েছিল, কারো মাঝে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। ইভেন বাবা মায়েরাও বাচ্চাদের ওপরে ঝাঁপিয়ে পড়ছিল। জেঙ্ক নিজেও এমন সিচুয়েশনে পড়েছিল, তবে ভাগ্যক্রমে সে পালিয়ে আসতে সক্ষম হয়। তো কথায় কথায় তারা একটা গর্তের কাছে আসে। এরপর জেঙ্ক দড়ি বেয়ে সবাইকে নিয়ে গর্তের ভেতরে নেমে যায়, কিন্তু দূর থেকে থেয়ানের গুপ্তচর তাদেরকে দেখে ফেলে। পাতালপুরীর পরিবেশ একদমই ভিন্ন, ঘুটঘুটে স্যাঁতস্যাঁতে জায়গা, দেয়াল জুড়ে প্ল্যাংটন টাইপের জিনিস, সেগুলো থেকে আলো বিচ্ছুরিত হয়। যাবার পথে জ্যাঙ্ক রকনন প্যারাসাইট দেখে থমকে যায়। এগুলো মস্তিষ্কের আকারের প্রাণী, শিকার দেখলেই ওরা ঝাঁপিয়ে পড়ে এবং মস্তিষ্ক খেয়ে তাদের শরীরের দখল নেয়। রকননগুলো পার হয়ে গেলে তারপরে তারা এগোয়। এরপরে তারা ডালব্লান্ডের ঝুলন্ত শহরের কাছে চলে আসে। ওখানে হেলমেটটা রাখা আছে, কিন্তু ওখানে যেতে হলে উত্তপ্ত লাভার ওপরে থাকা একটা ব্রিজ পার হতে হবে। এই ব্রিজটার ওপরে আবার জাদু করা আছে, মানে ব্রিজ পার হবার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে পার হওয়া লাগবে, না হলে ব্রিজ ভেঙে সোজা নিচে পড়ে যেতে হবে। আর নিচে যেমন টকবগে লাভা, তাতে পড়ার আগেই হাড় মাংস গলে যাবে। জেং নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছিল, তখন সাইমন না বুঝে ব্রিজের একটা ভুল ইটে পা দিয়ে ফেলে, আর এতে ব্রিজটা ভেঙে পড়ে যায়। এখন আর কি উপায়? হোলগা সাইমনকে বলে সে জাদু দিয়ে সবাইকে খাতটা পার করতে পারবে কিনা। তবে সাইমন জানায় টেলিকাইনেসিসের জন্য দূরত্ব অনেক বেশি, তার পক্ষে সম্ভব না। তখন হোলগা বলে তার ব্যাগে দড়ি আছে, দড়ি ইউজ করে তারা যতটা সম্ভব যাবে, তারপরে সাইমন ম্যাজিক দিয়ে ওদের পার করে দেবে। তো হোলগা ব্যাগের জিনিসপত্র বের করে রাখছিল। এর ভেতরে একটা লাঠি ছিল। হোলগা এটাকে সাধারণ ওয়াকিং স্টিক ভেবেছিল, তবে লাঠিটা দেখে সাইমনের চোখ চকচক করে ওঠে। সাইমন বলে এটা হিথার টিথার দণ্ড, মানে বলা চলে এটার ভেতরে টেলিপোর্টেশনের জাদু আছে। এটা দিয়ে 500 গজ পর্যন্ত টেলিপোর্ট হওয়া সম্ভব। সাইমন দণ্ডটার সাহায্যে তার সামনে একটা সার্কেল বা পোর্টাল ক্রিয়েট করে, আরেকটা পোর্টাল খাদের অপর পাশে ক্রিয়েট করে, আর এতে দুই জায়গার ভেতরে ব্রিজের মতো ক্রিয়েট হয়ে যায়। ফলে মুহূর্তের ভেতরে এপার ওপার আসা যাওয়া সম্ভব হচ্ছিল। সুতরাং তারা ওপারে যাবার যে টেনশন করছিল তা সহজেই সমাধান হয়ে গেল এবং সবাই ওই পাশে চলে গেল। সেখানে অনেকগুলো বড় বড় মূর্তি ছিল। এইসব মূর্তির ভেতরে একটাতে জেঙ্ক হেলমেটটা লুকিয়ে রেখেছিল। সে জাদু এবং রত্ন ইউজ করে বিশেষ প্রসেসে হেলমেটটা বের করে আনে এবং এডগিনের হাতে দেয়, আর এডগিন সেটা সাইমনের হাতে দেয়। এই সময় জ্যাঙ্কের ফিল হয় এখানে অশুভ কিছু আছে। তারা দেখতে পায় থেয়ান গুপ্তচরেরা সেখানে চলে এসেছে। জেঙ্ক ওদেরকে পেছনে রেখে একাই সবগুলো গুপ্তচরকে কচুকাটা করে মেরে ফেলে। তার এই ফাইটিং স্কিল দেখে হোলগাও ঘাবড়ে যায় এবং এডগিনকে বলে কপাল ভালো জেঙ্ক আমাদের দলে আছে, না হলে আমাদের খবর হয়ে যেত। যাই হোক, জেঙ্ক সবাইকে এখান থেকে পালাতে বলে, কারণ এই থেয়ানদের মৃত্যু নেই। কয়েক মুহূর্তের ভেতরেই দেখা যায় ওরা আবার বেঁচে উঠেছে। তাই এডগিনেরা দৌড়ে পালাতে শুরু করে। গুপ্তচরেরাও তাদের পিছু নিয়েছিল। এ সময় তারা ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। কিছুক্ষণের ভেতরে গুহা থেকে একটা ভয়ঙ্কর থেম্বারশট ড্রাগন বেরিয়ে আসে। ড্রাগনটাকে দেখে এবার ওরা সবাই একসাথে পালাতে শুরু করে। ড্রাগনটা পাতালপুরি লণ্ডভণ্ড করে ফেলে, সব গুপ্তচরকে খেয়ে ফেলে। ড্রাগনটা এডগিনকেও প্রায় খেয়েই ফেলেছিল, তবে লাইফ রিস্ক নিয়ে জেঙ্ক তাকে বাঁচিয়ে নেয়। ড্রাগনটা তাদের নাজেহাল অবস্থা করে দিয়েছিল। তারা সার্ভাইভের সব রকম চেষ্টা করে অবশেষে পালিয়ে আসতে সক্ষম হয় এবং একটা সমুদ্রের তীরে এসে ওঠে। তীরে আসার পরে জেঙ্ক বিদায় নিয়ে চলে যায়। সাইমন হেলমেটটা মাথায় পরার প্রস্তুতি নেয়। এই হেলমেটটা মাথায় পরতে হলে সেটার সাথে ইমোশনালি কানেক্টেড হওয়া লাগে এবং মনের ভেতরে কোনো ভয় বা কনফিউশন রাখা যায় না, না হলে হেলমেটটা কাজ করবে না। তো সাইমন হেলমেট পরতেই তার ভিশন ক্রিয়েট হয় এবং সে তার একজন পূর্বপুরুষকে দেখতে পায়। লোকটা সাইমনকে নিরীক্ষা করে বুঝতে পারে সে পুরোপুরি প্রস্তুত না
তাই সে সাইমনকে ধাক্কা দিয়ে রিয়েলিটিতে ফেলে দেয়। ফলে সাইমনের মাথা থেকে হেলমেটটা ছিটকে পড়ে যায়। সাইমন বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু একই ঘটনা ঘটে। শেষে বাধ্য হয়ে তারা অল্টারনেটিভ উপায় ভাবতে থাকে। হোলগা আইডিয়া দেয় তারা হিটার টিথার দণ্ডটা ইউজ করে টেলিপোর্ট হয়ে ফোর্সের ভোল্টে ঢুকবে। তবে সাইমন জানায় এটা দিয়ে দেয়াল ভেদ করে টেলিপোর্টেশন সম্ভব না, কারণ দেয়ালের অন্য পাশ যেহেতু চোখে দেখা যায় না, তাই পোর্টাল ক্রিয়েট করা যাবে না। তবে তাদের মাথায় আরেকটা প্ল্যান আসে। শহরের সমস্ত অবৈধ ধন সম্পদ আগামীকাল ফোর্সের প্রাসাদের ভোল্টে রাখার জন্য নিয়ে যাওয়া হবে, আর ওরা মালামাল নিয়ে যাবার জন্য পাহাড়ের পথটা ইউজ করবে। তাই ওরা যদি আগে থেকেই একটা পোর্টাল ক্রিয়েট করে মূল্যবান ধাতুগুলোর সাথে পাঠিয়ে দেয়, তাহলে ভোল্টের ভেতরে সামহাও সেটা পৌঁছে গেলে তারা ইজিলি ট্রান্সফর্ম হয়ে ভোল্টে যাওয়া আসা করতে পারবে। তো পরের দিন তারা একটা মূল্যবান ছবির ফ্রেমের মতো একটা জিনিসে টেলিপোর্টেশন পোর্টাল ক্রিয়েট করে। এরপরে ঘোড়ার গাড়ির নিচ দিয়ে মুহূর্তের ভেতরে গাড়ির সাথে লাগিয়ে দেয়। এরপরে আরেকটা পোর্টাল বানিয়ে ডোরিক ছবির ফ্রেমটা নিয়ে ভেতরে ঢোকে। তারপরে সেটা অন্যান্য জিনিসের সাথে রেখে মাছির রূপ ধরে বাইরে বেরিয়ে আসে। এদিকে ফোর্স হাইসান খেলার আয়োজন করে। খেলার নিয়ম হলো 5টা ভয়ঙ্কর প্রতিযোগিতা হবে, আর 5টা প্রতিযোগিতায় 5 জন বিজয়ী হবে। খেলা দেখতে এবং বাজি লাগাতে শহরের সব মানুষ আসতে শুরু করে। অন্যদিকে টেলিপোর্টেশন পোর্টালের ফ্রেমটাও ভোল্টে পৌঁছে যায়, কিন্তু সমস্যা হলো গার্ড ফ্রেমটা রাখার সময়ে মেঝেতে উল্টা করে রাখে। ফলে সেটা ভোল্টে পৌঁছালেও তারা সেটা ইউজ করতে পারে না। ডোরিক পোর্টালটা ওপেন করার প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের হাতে এত সময় নেই। তাই তারা অন্য প্ল্যান খাটায়। তারা এবার সশরীরে প্রাসাদে ঢোকার রিস্ক নেয়। সাইমন জাদু দিয়ে মূল গেট দিয়ে এডগিনের মতো একজনকে পাঠায়। তাকে দেখে গার্ডেরা ছুটে যায়। তখন তারা আরেক পথ দিয়ে প্রাসাদে চলে আসে, কিন্তু অল্প সময়েই সাইমনের জাদুর পাওয়ার ফুরিয়ে যায়। ফলে গার্ডেরা তাদের দেখে ফেলে। তবুও গার্ডদের টেক্কা দিয়ে তারা ভেতরে চলে যায়, কিন্তু বাকি গার্ডেরাও অ্যালার্ট হয়ে যায়। ফলে হোলগা বলে সে গার্ডদের সাথে লড়াই করবে। সাইমন আর এডগিন যেন ভোল্টে ঢোকার চেষ্টা করে। হোলগা ফাইট শুরু করে, আর দুজনে দুই দিকে ভোল্ট খুঁজতে চলে যায়। সাইমন ভোল্টটা খুঁজে পায়, কিন্তু সেখানে গার্ডেরা চলে আসে। তাই সে আবারও হেলমেটটা পরে নেয়। তখন সে আবারও পূর্বপুরুষকে দেখতে পায়। লোকটা সাইমনকে অনেক আজে বাজে কথা বলে তাকে দুর্বল করে দিতে চাইছিল। তবে সাইমন এবার দুর্বল না হয়ে রেগে যায় এবং লোকটাকে ঘুষি মেরে দেয়। ফলে সাইমনের ভেতর থেকে ভয় দ্বিধা দূর হয়ে যায়। সেই সাথে সে হেলমেটের সাথে কানেক্টেড হয়ে যায়। সাইমনের মাঝে সাথে সাথেই স্পেশাল পাওয়ার চলে আসে। সে এক ঝটকায় গার্ডদের দূরে আছাড় মারে। একই সময়ে প্রাসাদে কিছুটা ভূমিকম্পের মতো হয়ে যায় এবং সেই মুহূর্তেই ভোল্টের দরজায় থাকা সোফিনার জাদুকে ভেঙে ফেলে। ডোরিকও ততক্ষণে পোর্টাল দিয়ে ভোল্টে ঢুকে পড়েছিল, কিন্তু টেলিপোর্ট হবার পরে ডোরিক বুঝতে পারে এটা ভোল্ট না, বরং এটা মাটির নিচের কোনো স্পেস। এখানেই ধনরত্ন রাখা ছিল। সে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পায় ভোল্টের ধনরত্ন এই পথ দিয়ে পাচার করা হচ্ছে। এই সময় কেউ তার মাথায় আঘাত করে তাকে ধরে ফেলে। এদিকে সাইমন আর হোলগা ভোল্টে ঢুকে পড়ে, কিন্তু ভোল্টের ভেতরে অ্যাকচুয়ালি কিছুই ছিল না। হঠাৎ তাদের পায়ের নিচ থেকে অজগরের লেজের মতো কিছু বেরিয়ে আসে এবং তাদেরকে আঁকড়ে নেয়। অর্থাৎ এটা তাদের জন্য ফাঁদ ছিল। এদিকে এডগিন বাকিদের খুঁজে বেড়াচ্ছিল। তখন তার সাথে কিরার দেখা হয়ে যায়। কিরা জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। এডগিন মেয়েকে বোঝানোর চেষ্টা করে সে নিরপরাধ। সে যা কিছু করেছে কিরার মাকে জীবিত করার জন্যই করেছে। কিরা কনভিন্স হবার বদলে উল্টো হো হো করে হাসতে শুরু করে। আসলে এটা কিরা না, এটা হলো সোফিনা, যে কিরার রূপ ধরেছিল। সোফিনা নিজের রূপে ফিরে আসে এবং সাপের লেজের মতো জিনিসটা পায়ের নিচ থেকে বেরিয়ে এডগিনকেও পেঁচিয়ে ধরে। এরপরে সেখানে ফোর্স আসে এবং এডগিনকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করতে থাকে। ফোর্স বলে সে বেরিয়ে যাবার পরে সোফিনা এডগিনকে মেরে ফেলবে। তবে এডগিন রিকোয়েস্ট করে বলে আমাদের তো এমনিও মেরেই ফেলেছ, তাহলে মরার আগে আমাদেরকেও হাইসান গেমে পার্টিসিপেন্টের সুযোগ দাও। এদেরকে কষ্ট পেয়ে মরতে দেখে আনন্দ হবে ভেবে সোফিনা এবং ফোর্স দুজনেই রাজি হয় এবং ওদের 4 জনকে গেমের ফিল্ডে নামিয়ে দেয়। এডগিন ডোরিককে জিজ্ঞেস করে সে কোথায় ছিল এবং সেখানে কি দেখেছে, কারণ আসল ভোল্টে ধনরত্ন নেই, সেগুলো অন্য কোথাও, বিশেষ করে ডোরিক যেখানে ছিল সেখানে আছে। ডোরিক জানায় জায়গাটা মূলত একটা পোর্ট, ওখানে জাহাজে সব ধনরত্ন লোড করা হচ্ছিল। এডগিন বুঝতে পারে ভোল্টের ধন সম্পদ নিয়ে ফোর্স পালানোর প্ল্যান করছে। তারা ফোর্সকে আটকানোর প্ল্যান করবে। এরই মধ্যে গেমের সাইরেন বেজে ওঠে। এরপরে মুহূর্তের ভেতরে সেখানে অনেকগুলো দেয়াল তৈরি হয় এবং দেয়ালগুলো অনেকটা পাজলের মতো খোপ তৈরি করে। তারপরে প্লেয়িং ফিল্ডে
বিভিন্ন ধরনের হিংস্র জানোয়ারদের ছেড়ে দেওয়া হয়। প্লেয়ারদের কাজ হলো এই জানোয়ারদের কাছ থেকে বেঁচে একটা করে দেয়াল পার হওয়া। তারা যতই দেয়াল পার হবে ততই দেয়ালের সংখ্যা কমতে থাকবে। এভাবে সবগুলো দেয়াল যারা পার হবে তারাই বিজয়ী হবে। তো হিংস্র জানোয়ারগুলো তাড়া করলে সবাই প্রাণ ভয়ে পালাতে থাকে। সাইমন এবং ডেরিক নিজেদের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারছিল না, কারণ তাদের সবার হাতেই বিশেষ ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তাদের জাদুর ক্ষমতা কাজ করছিল না। অনেকটা প্রাণ হাতে নিয়েই তারা পালিয়ে বেড়াচ্ছিল। পালানোর সময় ডোরিকের হাত রাবারের মতো একটা জিনিসে আটকে যায়। হোলগা টেনে ডোরিকের হাতটা বের করে দেয়। এতে ব্রেসলেটটা রাবারের ভেতরে আটকে গিয়ে হাত থেকে খুলে যায়। তো এই ট্রিক্সটা কাজে লাগিয়ে তারা চারজনই রাবারের ভেতরে ঢোকে এবং নিজেদের ব্রেসলেট খুলে বেরিয়ে আসে। তারপরে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এখান দিয়ে মূলত জাহাজ লোড করা হচ্ছিল। তারা সেখানে সমস্ত গার্ডকে মেরে ফেলে জাহাজে ফোর্জের জন্য অপেক্ষা করছিল। একটু পরেই ফোর্স কিরাকে নিয়ে সেখানে চলে আসে। সোফিনা ফোর্সকে এই শহর থেকে দূরে চলে যাবার নির্দেশ দিয়েছে। এডগিন এতক্ষণে সেই কাঙ্ক্ষিত মৃতকে বাঁচিয়ে তোলার ট্যাবলেটটা উদ্ধার করে ফেলেছিল। সে কিরাকে ট্যাবলেটটা দেখিয়ে বলে সে এই ট্যাবলেটের জন্যই এত কিছু করেছিল, যাতে কিরার মাকে জীবিত করা যায় এবং তারা সুন্দর পারিবারিক পরিবেশে বাকিটা জীবন কাটাতে পারে। বাকিরাও এডগিনের পক্ষে সাক্ষী দিলে কিরা বুঝতে পারে তার বাবাই সঠিক। তাই সে এডগিনের কাছে যাচ্ছিল, কিন্তু ফোর্স তাকে থামিয়ে দেয় এবং তার গলায় ছুরি ধরে। তখন হোলগা পাশ থেকে একটা আলো তুলে ফোর্সের মাথায় হিট করে। ফোর্স পড়ে গেলে তারা কিরাকে উদ্ধার করে নেয়। এরপরে সাইমন জাদু দিয়ে বড় ঢেউ তুলে ফোর্সের ওপরে ফেলে। এতে ফোর্স জাদু দিয়ে অ্যাটাকের সুযোগ পায় না। তারপরে তারা একটা বোট ভাসিয়ে পালিয়ে যায়। কিন্তু এদিকে সোফিনা তার কাজ শুরু করে দিয়েছিল। এডগিনেরা দূর থেকে আকাশে হাতের মতো অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। এতে তারা বুঝে যায় জ্যাস্টাম নেভারউইন্টার রাজ্য দখল করতে চলেছে। গেম দেখার জন্য এবং বাজি লড়ার জন্য শহরের সবাই প্রাসাদে এসে জড়ো হয়েছে। আর এই সুযোগটাই সোফিনা কাজে লাগায়। তার কাছে এতদিন ধরে থাকা সিংহের মতো জিনিসটাতে মন্ত্র পড়ে সেটা নিয়ে আকাশে উড়ে যায় এবং জ্যাস্টামের হাতে ধরিয়ে দেয়। সাথে সাথে স্টেডিয়াম লাল ধোঁয়ায় ছেয়ে যায়। এই ধোঁয়া যাদেরই গ্রাস করছিল সবাই জ্যাস্টামের দাসে পরিণত হচ্ছিল। তবে এডগিনেরা তো এটা হতে দেবে না, তাই বোট ঘুরিয়ে তারা আবারও ফিরে আসে। এডগিন কিরাকে বলে ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত সে যেন লুকিয়ে থাকে। কিরা লকেটের পাওয়ার ইউজ করে গায়েব হয়ে যায়। এরপরে তারা একটা ট্রিক্স খাটায়। তারা ফোর্সে লুট করা সব ধনরত্ন বেলুনে করে শহরে উড়িয়ে দেয়। এতে বৃষ্টির মতো ওপর থেকে ধনরত্ন ঝরতে থাকে। এই দৃশ্য দেখে স্টেডিয়াম থেকে মানুষেরা রাস্তায় ছুটে যায়। ফলে সোফিনা এবং জ্যাস্টামের উদ্দেশ্য ব্যর্থ হয়। সোফিনা রাগ করে বাইরে বেরিয়ে এসে তাদের ওপরে আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে। ডোরিক একটা প্রাণীতে পরিণত হয়ে সোফিনাকে অ্যাটাক করে। তবে সোফিনার শক্তির কাছে সে একা কিছুই না। সোফিনা জাদু দিয়ে একটা ড্রাগনের স্ট্যাচুকে জীবন্ত করে দেয়। ফলে লড়াইটা আরও জমজমাট হয়ে ওঠে। তারা এক এক করে সোফিনার সাথে অসম লড়াইয়ে মেতে ওঠে। তবে পরবর্তীতে তারা একসাথে সোফিনাকে অ্যাটাক করে। এক পর্যায়ে সোফিনা সময় থামিয়ে দিয়ে সবাইকে আটকে ফেলে। এবার এদেরকে মেরে ফেলা সোফিনার জন্য কোনো ব্যাপারই না। তবে এই সময়ে কিরা একটা ট্রিক্স খাটিয়ে দেয়। সোফিনার ফোকাস যেহেতু বাকি সবার দিকে ছিল, তাই সে অদৃশ্য কিরাকে ডিটেক্ট করতে পারেনি। কিরা আচমকা সোফিনার হাতে জাদু আটকানোর ব্রেসলেট পরিয়ে দেয়। ফলে সবার ওপর থেকেই সোফিনার জাদু কেটে যায়। পাশাপাশি সোফিনা নতুন করেও আর কোনো জাদু করতে পারে না। তখন ডোরিক জন্তুর রূপ ধরে সোফিনাকে মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলে। কিন্তু এসবের চক্করে কোনো এক সময় সোফিনা হোলগার বুকে ছুরি গেঁথে দিয়েছিল। এডগিন সাহায্যের জন্য সাইমনের দিকে তাকায়, কিন্তু সাইমন জানায় রেড উইজার্ডদের ছুরির আঘাত কেউই সারাতে পারে না, তাই তাদের চোখের সামনেই হোলগা মারা যায়। এই সময় এডগিন একটা সাংঘাতিক ডিসিশন নেয়। সে পুনর্জীবনের ট্যাবলেটটা বের করে। কিরাও সম্মতি দিলে সে ট্যাবলেটটা ইউজ করে হোলগাকে আবারও বাঁচিয়ে তোলে। এই ট্যাবলেটটা শুধু একবারই ইউজ করা যায়, তাই এডগিন নিজের স্ত্রীকে বাঁচানোর বদলে সেটা দিয়ে হোলগাকে বাঁচিয়ে মানবতার উদাহরণ সৃষ্টি করে। এদিকে ফোর্স জঙ্গলের পথ ধরে পালিয়ে যাচ্ছিল। তখন জেং তাকে ধরে ফেলে এবং জেলে পাঠিয়ে দেয়। এর কিছুদিনের ভেতরেই নেভার উইন্টারের আসল রাজা লর্ড নেভারেম্বার কোমা থেকে জেগে ওঠে, কারণ তার ওপর থেকে সোফিনার জাদুর প্রভাব কেটে গিয়েছিল। রাজ্যের ক্ষমতা ফিরে পাবার পরে রাজা এডগিনদের সবাইকে পুরস্কৃত করে এবং রাজ্যের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেয়। আর এরই মধ্যে দিয়ে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস অনার অ্যামং থিপসের গল্পটা শেষ হয়ে যায়। দর্শক লোভ এবং লোভের বশে বিশ্বাসঘাতকতা সবসময় পতন ডেকে আনে, আর সৎকর্ম মানুষকে হিরো বানিয়ে দেয়। আশা করি সিনেমাটা বিনোদনের পাশাপাশি আপনাদের মননের বিকাশেও হেল্প করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।